তো আজকে আমরা সাধারণ জ্ঞানের 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা টোটাল 15টা পর্বের মধ্যেই তোমাদের সাধারণ জ্ঞান শেষ করে ফেলবো। আজকে আমাদের 9 নম্বর পর্ব এবং এই 9 নম্বর পর্বে আজকে আমরা সংবিধান সম্পর্কে যত প্রশ্ন আসে বা সংবিধান রিলেটেড যা কিছু লাস্ট 35 বছরের প্রশ্ন আসছে সবকিছু নিয়ে আমরা বেসিক এবং প্রশ্ন সবকিছু একসাথে সলভ করব। পাশাপাশি আমরা এই সংবিধানের সাথে রাজনৈতিক ব্যাপারগুলো কিভাবে কানেক্টেড, অর্থাৎ রাজনীতি কিভাবে সম্পর্কিত সেই বিষয়গুলো আমরা সুন্দর করে আলোচনা করব। তো এই ক্লাসটা থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবা এবং সরাসরি আমাদের এই পিডিএফ থেকেই তোমরা কমন পেয়ে যাবা। তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানায় দাও, আর আমাদের এই লাইভটাকে তোমরা শেয়ার করে দিতে পারো এবং আমিও নিজেও একটু চেক করে দেখি। ওকে, আজকে আমরা ঠিক আছে। তো আমাদের এই ক্লাস আসলে এখন কেন শুরু হইলো, আমাদের একটু লেটের কারণে আমরা একটু পরে শুরু করে দিচ্ছি, এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে, প্রশ্ন আসে। আচ্ছা, ঠিক আছে। আরিয়ান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পিডিএফটা তোমরা হচ্ছে আমাদের এই কি বলে ভিডিওর নিচে বা লাইভের নিচেই তোমরা পেয়ে যাবা। দেখবে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করলেও, ফেসবুক গ্রুপে নির্ভর নামে যে গ্রুপটা আছে ওটাতে জয়েন করলেও তোমরা পেয়ে যাবা। তো আজকে আমরা শুরু করব আমাদের সংবিধান, অর্থাৎ সংবিধান যেটা থেকে প্রতি বছরই তোমাদের প্রশ্ন আসবে এবং আমরা চেষ্টা করব আজকের কয়েকটা অ্যাঙ্গেলে পড়ার জন্য। যেমন আমরা এই জায়গা থেকে মূল সংবিধানটা থেকে খুঁজে খুঁজে বের করে পড়ার ট্রাই করব। এই যে এটা হইলো আমাদের মূল সংবিধান, হ্যাঁ। তো এই মূল সংবিধানটা থেকে আমরা খুঁজে খুঁজে পড়া ট্রাই করব যে আসলে সবকিছু মিল আছে কিনা, এটাও একটু খেয়াল করব। পাশাপাশি আমরা কি ইনফরমেশন যেগুলা থেকে বারবার প্রশ্ন আসে বা যেগুলা থেকে আসবেই সেগুলাকেও কানেক্ট করে আমরা পড়ার ট্রাই করব, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা সুন্দর করে শুরু করে দিই। তো প্রথমে দেখো বাংলাদেশের সংবিধানের ইতিহাস, মানে বাংলাদেশের সংবিধান কিভাবে তৈরি হইলে প্রেক্ষাপটটা কি, এটা থেকেও অনেক টাইপের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর আঙ্গিকে আমরা এইখানে প্যারালাল টেক্সট পড়ার ট্রাই করব। ওকে, তো দেখো বাংলাদেশের সংবিধান এইটা অস্থায়ী আদেশ জারি করা হয় কত তারিখে, এই তারিখগুলা বা এই সালগুলা স্পেসিফিক ভাবে তোমাদের পরীক্ষাতে আসে। যেমন ধরো এই যে 11ই জানুয়ারি তারিখে এইটা কি করা হয়, অস্থায়ী আদেশ জারি করা হয়। ওকে, মানে অস্থায়ী সংবিধান বলতে কি, যে আপাতত একটা দেশ চালানোর জন্য বা একটা দেশ মানে দেশের সবকিছু নিয়ম কানুন একটা সংবিধানের আন্ডারে ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য একটা জিনিস চালু করে দেওয়া হয় এবং এটা পরে স্থায়ী করা হবে, হ্যাঁ। তো আমরা দেশ স্বাধীনের পরে ইনস্ট্যান্ট তো আমাদের দেশ চালার জন্য অবভিয়াসলি একটা সংবিধান লাগবে। তো সেই সংবিধানটাকে আমরা একটু দ্রুত করার কারণে এটাকে আমরা ফাইনাল করি নাই, এই জন্য এটাকে অস্থায়ী সংবিধান বা এটা অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য এটাকে চালানো হয়। তো এই ডেটটা তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে এবং কে করে এটা এখন আর আসবে না, কারণ এইটা আমাদের পলিটিক্যাল ভিউ চেঞ্জ হওয়ার কারণে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে না। ওকে, তো এই জায়গাতে দেখো, এই জায়গাতে একটা জিনিস আছে, সেটা হলো কি, যে একটা মজার কাহিনী আছে, হ্যাঁ। যে আমরা কি জানি যে যখন আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা মানে করা হয়নি, মানে তখন কার পাওয়ার ছিল, আমরা যদি দেখি মুজিবের আমলে, যদি আমরা তার আগের ব্যাপারটা মানে বোঝার চেষ্টা করি যে সব থেকে পাওয়ার বেশি কার ছিল, পাওয়ার ছিল হচ্ছে প্রধানমন্ত্রী, হ্যাঁ। তো এই জন্য তাজউদ্দিন আহমেদকে কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা হয়, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে প্রধানমন্ত্রী ছিল তাকে তার পদ থেকে পদত্যাগ করে শেখ মুজিব তার পদটাকে নিয়ে নেয়, হ্যাঁ। কারণ সে চাচ্ছিল সে দেশের গভর্নমেন্ট বা সে দেশের হচ্ছে গভর্নমেন্টের শাসনভার এটা সে নিজের দায়িত্বে নিবে, হ্যাঁ। এই জন্য তাজউদ্দিন আহমেদকে কিন্তু পদত্যাগ করান শেখ মুজিব। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলা এখন আসার চান্স আছে। মুজিবের ভালো দিক নিয়ে আগে প্রশ্ন আসতো, এখন মুজিবের খারাপ দিক নিয়ে প্রশ্ন আসবে, হ্যাঁ। তো এই জন্য তোমরা মাথায় রাখবা যে এই যে 72-এর সংবিধান করা হইলো অস্থায়ী সংবিধান, আর তখন আর কি কাকে পদত্যাগ করে তারপরটা শেখ মুজিব নিয়েছিল, হ্যাঁ, সেটা হইলো তাজউদ্দিন আহমেদ। এমন প্রশ্নগুলা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো আমরা এখন ডিরেক্ট এই যে গণপরিষদ বা যেটার আন্ডারে বা যেসব সদস্যের একদম নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সংবিধানটা তৈরি হয়েছিল আমরা সেটা সম্পর্কে একটু জানার ট্রাই করব। তো দেখো এখানে বলা আছে যে এই যে গণপরিষদ, মানে এইখানে যে সদস্যগুলো আছে, মানে এই যে গণপরিষদ বা গণপরিষদ নামে একটা পরিষদ তৈরি করা হয় যাদের কাজ ছিল একটা কনস্টিটিউশন বা একটা সংবিধান বিল্ড আপ করা, তৈরি করা, তাদের সদস্য সংখ্যা কত ছিল, 403 জন। এটা অনেক সময় পরীক্ষাতে তোমাদের আসে, আর সালগুলা অত বেশি এখন আর আসে না। ওকে,
দেখো এই যে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আব্দুর রশিদ তর্কবাগীশ। ওকে, গণপরিষদের নেতা কে ছিলেন? শেখ মুজিব। এগুলো আসবে না এখন, তারপরেও আমরা দেখবো, যেহেতু ইতিহাস তো আমাদের পড়তে হবে। তারপরে কি দেখো, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। তো এই টাইপের প্রশ্নগুলা তোমাদের আসে। তারপরে দেখো গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। এইগুলা কিন্তু বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, বাংলাদেশের সংবিধান, ওই যে আমি যেটা বললাম যে সংবিধান রচিত হয় বা সংবিধান যে সদস্যদের দ্বারা, যে সদস্যরা এটার ফাউন্ডার হিসেবে কাজ করে, তারা ছিল গণপরিষদের সদস্য, অর্থাৎ ওই যে 403 জন সদস্যর পরিশ্রমের ফলে সংবিধান তৈরি হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা কি জানো, সংবিধান তৈরি করতে আসলে অত বেশি কষ্ট হয় নাই। কেন হয় নাই জানো? বাংলাদেশের যত আইন আছে, যেমন আমরা তো লতে পড়াশোনা করি, আমরা জানি এই যে ধরো বড় বড় আইনগুলা, ধরো সিআরপিসি, হ্যাঁ, সিপিসি, তারপরে ধরো ল্যান্ড ল, তারপরে ধরো এই যে কনস্টিটিউশনকেও যদি আমি বলি, কনস্টিটিউশন, এই লগুলা না ইন্ডিয়া থেকে ডিরেক্ট চুরি করা। হ্যাঁ, আমরা ইন্ডিয়াকে নিয়ে ট্রল করি না যে ইন্ডিয়ায় অমুক হয়েছে তমুক হয়েছে, বাট আমাদের ল সিস্টেমটাই চলে ইন্ডিয়ার পুরো কপি পেস্ট। কেমন করা হয়েছে জানো? ওই যে তোমরা যখন ওয়ার্ড ফাইলে টাইপ করো না, ওয়ার্ড ফাইল, যখন ওয়ার্ড ফাইলে টাইপ করো তখন একটা অপশন আছে না, ওই যে 3 ইডিয়টস মুভিতে দেখায় যে তুমি হচ্ছে টেক্সটকে রিপ্লেস করতে পারবা। যে যেমন ধরো তুমি চাচ্ছ এরকম যে যেখানে ইন্ডিয়া লেখা আছে ওইটার পরিবর্তে বাংলাদেশ হয়ে যাবে। তো আমার মনে হয় কি এই কাজটাই শুধুমাত্র আমাদের এই 403 জন ব্যক্তি করছে। হ্যাঁ, তারা বেশি কষ্ট করে না, ইন্ডিয়ার লটাকে জাস্ট ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ করে দিয়েছে, আর কিছু কিছু জায়গায় চেঞ্জ করছে, বাকি সবকিছু সেম, সবকিছুই প্রায় সবকিছুই সেম। বাংলাদেশের যত বড় বড় ল আছে, হ্যাঁ, সো এইটা হচ্ছে বেশি কষ্ট হয় নাই, বাংলাদেশের সংবিধান বলে অন্যান্য ল তৈরি করতে অত বেশি কষ্ট হয় নাই। এই কাজগুলা বাংলাদেশেরা করছে আগে, এবং সেগুলা কিন্তু এখনো চলতেছে। হ্যাঁ, সেগুলো এখনো চলতেছে। সো যাই হোক না কেন, লাইভের লোক কম কেন? লাইভের লোক কম থাকছে তো কি হয়েছে? লাইভের লোক কম থাকবে, লাইভ ক্লাস তো লোক কম হইতেই পারে। তুমি ক্লাস করো, ক্লাস ভালো লাগবে তোমার। ওকে, তো যাই হোক না কেন, তো এই গণপরিষদের সদস্যদের মাধ্যমে আসলে আমাদের এই লটা বা এই কনস্টিটিউশনটা তৈরি হয়েছে বা সংবিধানটা তৈরি হয়েছে। ওকে, তো এই দেখো সংবিধান রচনার জন্য এই 403 জনের মধ্যে স্পেসিফিক ভাবে এই কমিটিতে কিছু রাখা হয় যে যারা শুধুমাত্র সংবিধান প্রণয়নে কাজ করবে। এই সদস্য ছিল কতজন? 34 জন। ওকে, এখন দেখো এই যে এই সংবিধানের খসড়া বলতে কি বোঝায়? যে কোনো একটা জিনিস ফাইনাল করার আগে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় খসড়া। তো সেটাই বলা হয়েছে যে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। ওকে, ডক্টর কামাল হোসেন এখন কিন্তু কি বলি, ডক্টর কামাল হোসেন কি বাংলাদেশের বলা যায় যে বস, হ্যাঁ, কনস্টিটিউশন বা সংবিধানের বস, কারণ তার নেতৃত্বে এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো যাই হোক, ডক্টর কামাল হোসেনকে নিয়ে তোমরা যারা জানো না জানবা ধীরে ধীরে, আর মজা পাবা। হ্যাঁ, খুবই আর কি টেকনিক্যাল একজন লোক। তারপরে কি দেখো, বাংলাদেশের সংবিধানের প্রণয়নের কমিটিতে ছিলেন মাত্র একজন, হচ্ছে তিনি কি ছিলেন? মহিলা ছিলেন। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তার নাম কি? তার নাম হচ্ছে রাজিয়া বানু। ওকে, বেগম রাজিয়া বানু, এগুলা আসে। তারপরে দেখো সংবিধান রচনার সময় একমাত্র বিরোধী দলীয় নেতা কে ছিলেন? একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এবং এই যে খসড়া সংবিধান বা এই যে সংবিধানের বিভিন্ন আলাপ আলোচনা অন্য দেশ থেকে চুরি করে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা, এই কাজগুলা করা হয়েছে কত সালে? 1972 সালে। ওকে, 72 সালে এগুলা কমপ্লিট করা হয়। এবং দেখো এটা হস্তলিখিত, কত 93 পৃষ্ঠা ছিল, এবং স্বাক্ষর মাক্ষর সহ, স্বাক্ষর বলতে কি যারা এখানে কাজ করছে তাদের স্বাক্ষর, আরো যারা অ্যাপ্রুভাল দিছে তাদের স্বাক্ষর মেলায় 108 পাতা হয়েছে। ওকে, দেখো আমাদের সিস্টেমটা এতটাই খারাপ, চিন্তা করো যে আমরা 93 পৃষ্ঠার একটা সংবিধান হাতে লিখলাম, এবং এইটাতে আমাদের সাইন করা খুব বেশি জরুরি, যেখানে আমরা 15 পেজ এক্সট্রা নিলাম শুধুমাত্র সিগনেচার করতে। হ্যাঁ, যে আমার একটা সিগনেচার থাকবে, এর একটা সিগনেচার থাকবে। ওকে, তো তাইলে দেখো আমাদের সিস্টেমগুলো আগে থেকেই এইরকম ছিল। হ্যাঁ, এইরকম ফিলোসফির মানুষ আগে থেকেই ছিল, যে আমার এইখানে মনে হচ্ছে যে এটা আমরা চাঁদের দেশে পদার্পণ করতেছি, যে আমার পা প্রথমে পড়তে হবে, নাইলে জনগণ আমাকে মনে রাখতে পারবে না। এই জন্য তারা আসলে 15 পেজ লাগাইছে সিগনেচার করতে করতে। সো এই হইলো আমাদের সিস্টেমের ডেভেলপ। ওকে, আগে থেকে সিস্টেমের গোড়াই ছিল এরকম ঝামেলা, তাইলে ডেভেলপ হবে কিভাবে? ঠিক আছে, এমনই তো করা যাইতে পারতো। 93 পেজের একটা সংবিধান লিখছে, ওকে, ভালো কথা, একজন এটাকে অনুমোদন দিয়ে দিল, বা যে হাইয়েস্ট একজন সবার নেতৃত্বে বা সবার পক্ষ থেকে একজন সিগনেচার করে দিল, এইটাই তো হইতে পারতো, তাই না? সো এইগুলা হচ্ছে আমাদের গোড়া পচনশীল তৈরি করার ভিত্তি ছিল। ওকে, তো এইটা গেল এখানকার বিষয়। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, আসলে
এইভাবে দিবা। ওকে, তারপরে কি দেখো যে হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন কতজন দেখছো? 399 জন। ওই 34 জন কাজ করছে। তারপরে ওই যে গণপরিষদের 403 জন ছিল, ওগুলার মধ্যে সব মিলায় 399 জন 15 পেজ ধরে শুধু সিগনেচারই করছে। চিন্তা করো, 15 পেজ ধরে শুধু সিগনেচারই করছে। এবং এই সিগনেচারের মূল হোতা কে ছিলেন? প্রথম সিগনেচার করছেন, চিন্তা করো কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তিনি হচ্ছে প্রথম সিগনেচারটা করছেন। তারপরে বলছেন এখন আসো আমার নেতারা লাগাও সিগনেচার। হ্যাঁ, তো এইভাবে আমাদের দেশে উটের দেশে আমাদের দেশের যাত্রা শুরু হয়েছিল, উটের পিঠে। ওকে, তারপরে কি দেখো এই যে 12 অক্টোবর এত তারিখে সংবিধান প্রথম গণপরিষদে উত্থাপিত হয়, মানে ওই যে সংসদে, মনে করো সংসদে উত্থাপিত হয় এত তারিখে। ওকে, তারপরে এটা হচ্ছে বাংলা সাল কত ছিল এমন আসে, এবং 4 নভেম্বর 1972 সালে, অক্টোবরের 1-1.5 মাস পরে কি করা হয়, এটা গণপরিষদে গৃহীত করা হয় যে এটা বাংলাদেশের সংবিধান। এবং বাংলাদেশের সংবিধান এই জন্য 4 নভেম্বর। ওকে, এই জন্য আসে বাংলাদেশের কি বলে এই সংবিধানের কত তারিখে গৃহীত হয় বা কত তারিখ থেকে কার্যকর করা হয় এগুলো আসে। হ্যাঁ, গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর, কার্যকর আরো পরে করা হয়। মানে এই যে ড্রাফট থেকে গৃহীত হওয়ার পর্যন্ত একটা টাইম ছিল, সেই টাইমটা হচ্ছে অনেক সময় আসে যে গৃহীত হয় কত তারিখে, 4 নভেম্বর, এবং এটা কার্যকর করা হয় 16 ডিসেম্বর। কারণ আমাদের এই দিনে আমরা স্বাধীনতা লাভ করি। হ্যাঁ, আমাদের বিজয় লাভ হয়। এই জন্য আমরা আমাদের এই বিজয়ের দিনকে স্মরণ রাখার জন্য আমরা সেদিন থেকে এটা পরিবর্তন বা হচ্ছে আমরা কার্যকর করি যে আজকে থেকে এটা অফিসিয়ালি বাংলাদেশের সংবিধান হিসাবে গ্রহণ করা হইলো। এখন একটা জিনিস তোমাদের মনে হইতে পারে যে ভাই সংবিধান আসলে কেন তৈরি করে বা সংবিধানটা কেন তৈরি করা হয়? সংবিধান ছাড়াও তো দেশ চলতো। কেমনে চলতো দেখো, আমি তোমাকে বলি। সংবিধান ছাড়া কিন্তু সিপিসি, সিআরপিসি, হ্যাঁ তোমরা তো এগুলোর নাম শুনছো, সিআরপিসির এত নাম্বার ধারা। সিআরপিসিটা কি, ধরো যেগুলো ক্রিমিনাল মামলা হয়, ক্রিমিনাল মামলা কি, তোমাকে কেউ খুন করছে, তোমাকে কেউ অত্যাচার করছে, তোমাকে কেউ ঘুষি দিছে, হ্যাঁ মানে এই মারামারি কাটাকাটি ক্রাইম এই টাইপের জিনিসগুলো, এগুলো সিপিসির যত মানে সেকশন আছে, ধারা আছে, এগুলা আছে, উপধারা আছে, ওগুলা দিয়ে মানে সবকিছু করা যায়। সিআরপিসি তারপরে হচ্ছে সরি সিআরপিসি তে এই কাজ করা যায়। সিবিসি তে মনে করো তোমাদের হচ্ছে মানে যেগুলা হচ্ছে ক্রিমিনাল বাদ দিয়ে, হ্যাঁ সিভিল মামলা আছে, সেইগুলো তোমরা এখান থেকে সামলাইতে পারবা। ল্যান্ড লয়ের জন্য ল্যান্ড মামলা আছে। তাহলে সংবিধান কেন লাগবে? সংবিধান লাগবে হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, একটা মানুষ হিসাবে তোমার লাইফকে তুমি যাতে ঠিকঠাক ভাবে লিড করতে পারো। যেমন তোমার কিছু কিছু অধিকার আছে, মানবাধিকার টাইপের অধিকার, কথা বলার অধিকার, তোমার চাকরি পাওয়ার অধিকার, এই টাইপের যে অধিকারগুলা, যেগুলা মারামারি কাটাকাটি বাহ্যিক শক্তি বল দ্বারা যেগুলাকে প্রতিহত করা যায় না বা যেগুলার দ্বারা প্রতিকার নাই, এগুলা রক্ষার জন্য আমাদের সংবিধান একটা মূল ভিত্তি হিসেবে কাজ করে। এবং সংবিধানটাই মোটামুটি সবকিছুর ভিত্তি। হ্যাঁ, যে সংবিধান যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, দেখবা সংবিধান রিলেটেড কেস কিন্তু লোয়ার কোর্টে থাকে না। তোমরা যাদের কোনোদিন কোর্ট কাছারি বা কোর্টে গেছো, লোয়ার কোর্ট বলতে যেগুলো হচ্ছে ধরো তোমার এই যে ডিস্ট্রিক্ট লেভেলের ছোট মোটো মামলা, এইগুলাতে লোয়ার কোর্ট, এইগুলা লোয়ার কোর্ট। তো এই লোয়ার কোর্ট গুলাতে যারা তোমরা কখনো গেছো, তারা কিন্তু দেখবা এই কনস্টিটিউশন বা সংবিধান রিলেটেড মামলাগুলো এখানে পরিচালনা হয় না। এইখানে তোমার কেউ জমি মেরে দিছে, তোমাকে কেউ থাপ্পড় মারছে, হ্যাঁ তোমার মানহানির মামলা করছে, এগুলো তুমি এইখানে করতে পারো। বাট এই সংবিধান রিলেটেড মামলা, বড় বড় যেগুলা মানে ভিত্তি প্রস্তর আমাদেরকে নড়াইয়া দিতে পারে, এমন ধরনের মামলাগুলা কিন্তু হায়ার করে করা হয়। হ্যাঁ, সো এই সংবিধানটা হইলো আমাদের মোটামুটি একটা মানুষের বেঁচে থাকার জন্য যে মূল অধিকারগুলো আছে সেগুলাকে সে এস্টাবলিশ করে। ওকে, এটা হচ্ছে সংবিধানের মূল কাজ। তো এত কথা কেন বলতেছি, কারণ তোমাদের লিখিতর মধ্যেও আসতে পারে। হ্যাঁ, তোমরা যারা ল নিয়ে পড়তে চাও, এই টাইপের প্রশ্ন তোমাকে অদ্ভুত ভাবে করতেই পারে। আর্টসের প্রশ্ন মানে কি, লতে চান্স পাইতে গেলে তোমাকে টপ কোশ্চেনে অ্যান্সার করতে হবে। খুলনা ভার্সিটিতে তোমাকে ধরো দিয়ে দিল, যদিও এইখান থেকে দিবে না, তোমাদের জগন্নাথে দিতে পারে, জগন্নাথে এইটা থেকে লিখিত প্রশ্ন আসে। হ্যাঁ, তো যাই হোক না কেন, আমরা সবকিছুই পড়বো। আমরা তো এমসিকিউ এইখান থেকে পারতেছি, পাশাপাশি আমাদের কিছু কনসেপ্টও জানতে হবে। দেখো বাংলাদেশের মূল সংবিধান এই মানে মূল নীতি হচ্ছে 4টা করা হয়। হ্যাঁ, 4টা করা হয়, এবং এই 4টা মূল নীতির মধ্যে একটা আছে কি, দেখো ধর্ম নিরপেক্ষতা। এখন একটা জিনিস এই জায়গাতে ভুল আছে, ভুল বলতে কি একটা মিস্টেক বা একটা কনফিউশন, এটা ইচ্ছা করে বলতে পারো, পলিটিক্যাল আইডিওলজি থেকে বলতে পারো, এগুলা ইচ্ছা করে করা হয়েছে। আমাদের এই যে মানে বাংলাদেশের সংবিধানের 4টা যে মূলনীতি আছে, মূলনীতির একটা নীতি কি, ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা মানে কি বলতো দেখি, যে কোনো ধর্মই আসলে এইখানে প্রধান ভূমিকা হিসেবে পালন করা যাবে না। বাট তুমি যদি আমাদের সেকশনের মধ্যে যাও, সেকশনের মধ্যে বা আমাদের যেগুলা হচ্ছে আর্টিকেল আছে, সেকশন আছে, এগুলোর মধ্যে যদি তুমি যাও, তাইলে দেখতে পাবা কি বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তার মানে আমরা নিজেরাই নিজেদের একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার তৈরি করে দিছি, যেটা আমাদের দেশ পরিচালনা করে, অর্থাৎ
যেটা দিয়ে আমাদের পুরো দেশ চলে, ওই জিনিসটাতে আমরা দুইটা জিনিস দুই জায়গাতে দুইভাবে বলে ফেলছি। একবার বলছি যে কোনো ধর্মই প্রধান নয়, আবার এক জায়গায় আমি বলে দিছি যে রাষ্ট্রধর্ম আমাদের ইসলাম হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা আমাদের কিন্তু প্রথম থেকেই আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য যারা এগুলো রুট লেভেলে কাজ করছে, মূল লেভেলে কাজ করছে, তারা কিন্তু এগুলো ইচ্ছা করেই তৈরি করে দিছে। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আমাদের সংবিধানের কিছু ল্যাকিংস আছে। তোমরা যখন আরো ডিপলি পড়বা বা তোমরা যখন এই টাইপের প্রশ্নগুলো তোমার আসতে পারে, ধরো তোমাকে যদি এরকম করে দেয়, এই পার্সপেক্টিভ থেকে প্রশ্ন দেয়, এই প্রশ্নটাই যদি তোমাকে দেয় যে আমাদের সংবিধানে বলা আছে মূলনীতিতে যে আমাদের কি রাষ্ট্রধর্ম, এটা কি রাষ্ট্রধর্মের মানে হিসাবে আমাদের সংবিধানের মূলনীতিতে বলা আছে যে ধর্মনিরপেক্ষ আমাদের একটা কান্ট্রি হবে, বা ধর্মনিরপেক্ষ মানে কি এইখানে কোনো ধর্মই প্রধান থাকবে না, সবাই সবার মতো করে ধর্ম পালন করবে। বাট আবার সংবিধানে আমাদের ভিতরে গিয়ে আমাদের আর্টিকেলে বলা আছে যে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, তাইলে একটা কন্ট্রাডিক্ট কথাবার্তা কেন বলা হইলো? তো এইগুলা থেকে লজিক্যাল তোমার অ্যান্সার চাইতে পারে। হ্যাঁ, এগুলা যদিও হাই লেভেলের কোশ্চেন মানে নাও করতে পারে, বাট যদি করে সেই ক্ষেত্রে কিভাবে ট্যাকেল দিবা আমরা এগুলা ধীরে ধীরে শিখবো। ওকে, তারপরে কি দেখো, বাংলাদেশের এই যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই বইটার লেখক হচ্ছে মাহমুদুল ইসলাম। তো তোমরা যদি কেউ কখনো পড়ো, হ্যাঁ মানে কেউ কখনো যদি লতে ভর্তি হও, তখন তোমাদেরকে এই বইটাই পড়াবে, এই নামে এই বইটাই তোমাকে একটা টার্ম 6 মাস ধরে পড়াবে। হ্যাঁ, 6 মাস ধরে এই বইটা পড়াবে। ঠিক আছে, এইটার পরে আবার মাহমুদুল হাসানের আরেকটা বই আছে ইন্টারপ্রিটেশন। ওকে, সেই ইন্টারপ্রিটেশনটা তোমাকে পড়াবে, মানে এই সংবিধানগুলাকে মানে আইনগুলাকে বা যে তুমি যেগুলো পড়লা সেকশনগুলো পড়লা, তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, এই সেকশন বা আর্টিকেল বা আইনগুলা যেগুলো পড়লা এগুলা আরো কিভাবে ব্যাখ্যা হইতে পারে। হ্যাঁ, ধরো একটা আইন তৈরি করা হয়েছে 1972 সালে, এখন 2025 সাল, ওই সেন্সে যে তৈরি করা হয়েছিল সেই সেন্সটা এখনো কাজ করবে না, তাই না? ধরো আমি তোমাকে যদি নর্মাল একটা উদাহরণ দেই, তোমাদের এলাকাতে ধরো 1990 সালে কোনো একটা মেয়ে শার্ট পরে ঘুরতে পারতো কি? মানে সে কি কখনো শার্ট পরে যাইতে পারতো? পারতো না। কিন্তু এখন প্রত্যন্ত এলাকায় দেখবা শার্ট পরে মেয়েরা যাইতে পারতেছে। সো এই যে ফিলোসফিক্যাল চেঞ্জটা মানুষের হইতেছে, এই চেঞ্জটা কিন্তু মানে আইনগুলাতে হচ্ছে না। আইনগুলো আগের মতো, ওই 72-এর আইন যা 25-এর আইনও তাই আছে। সো এই যে ব্যাপারগুলা, এগুলা বিভিন্ন ব্যাখ্যাকে বা বিভিন্নভাবে এগুলার ব্যাখ্যার প্রয়োজন হয় মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে, এই জন্য ইন্টারপ্রিটেশন বই পড়তে হয়, সেই বইটাও তোমরা পড়তে পারবা। ওকে, সো তোমাদের পরীক্ষাতে এই জন্য এই বইগুলোর নাম আসে, এগুলা ফেমাস বই, ল রিলেটেড ফেমাস বই। যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এই বইটির লেখককে, ইন্টারপ্রিটেশন অফ কি বলে কনস্টিটিউশন বা ইন্টারপ্রিটেশন ল, এই বইয়ের লেখককে মাহমুদুল ইসলাম। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, এটা গেল এখানকার বিষয়। তারপরে কি দেখো, এই যে সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আবু সাইদ চৌধুরী। ওকে, সো এইগুলা মাথায় রাখবা, তাইলে হবে। এই দেখো গণপরিষদের সদস্য কতজন ছিল, আমরা তো কিছুক্ষণ আগেই দেখছি না কতজন? 403 জন। 403 জন, ঠিক আছে, অ্যান্সার হলো 403। তারপরে কি দেখো, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দাও। আমরা কিন্তু দেখছি কি ছিল, মোহাম্মদুল্লাহ, তারপরে হচ্ছে আব্দুল হামিদ, বায়াতুল্লাহ, আব্দুল রশিদ তর্কবাকিশ। বলো তো এটা কি হবে? 2 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? দেখি তোমরা পারো কিনা, দেখি কমেন্ট করি একটু তোমাদের। ভাইয়া আপনার পড়ানো সুন্দর, থ্যাংক ইউ ওয়াহেদ। ওকে ওয়াহেদ, ঠিকঠাক বলছো। ওকে, তাইলে এটা কি হবে বলো তো দেখি। বাংলাদেশ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছি। হ্যাঁ, দেখি এটা পারো কিনা কেউ, এটা কি কেউ পারবা? আরেকটা ভালো খবর আছে, সেটা হলো আমাদের ব্যাকরণ যে ক্লাসটা আমি 10 মাস আগে ইয়া করছিলাম, ওইটা 250K পোলাপান দেখে ফেলছে। হ্যাঁ, 2.5 লাখ মানুষ দেখে ফেলছে, তোমরাও দেখতে পারো। একজন বলছো বি, শাহ আব্দুল হামিদ। হ্যাঁ, প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। ঠিক আছে, ভুল অ্যান্সার। ওকে, এখন দেখো, এই যে সংবিধান রচনা করার সময় একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বলো? এটা তো খুবই সহজে পারার কথা। হ্যাঁ, একমাত্র মহিলা সদস্য কে ছিল? আমরা কিছুক্ষণ আগেই বলছি, কে? রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু, তাই না? বেগম রাজিয়া বানু। ওকে, সো এগুলো হচ্ছে এখানকার প্রশ্ন। এখন আমরা পড়বো সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদ। ওকে, সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদ। তো সংবিধান টোটাল কয়টা ভাগে, ভাগ বলতে কি কয়টা অধ্যায়ে আসলে এটা বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, মনে করো তোমাদের ওই যে ব্যাকরণ বই আছে না, ব্যাকরণ বই এরকম করে দেওয়া আছে না, যে ধরো অধ্যায় 1, তারপরে ধরো পরিচ্ছেদ, হ্যাঁ, পরিচয়, ছয়কাচ্ছেদ, পরিচ্ছেদ, এরকম করে অধ্যায় 1, পরিচ্ছেদ 1.1। সো এটা মনে করো যে এই যে ভাগ বলতে অধ্যায়কে বোঝাচ্ছে, আর পরিচ্ছেদ বলতে অনুচ্ছেদকে বোঝাচ্ছে। ওকে, তো সেই জিনিসগুলো আমরা একটু দেখবো।
দেখো কি বলা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হইলো কি সংবিধান, অর্থাৎ সংবিধানকে আমরা কি করতে পারবো, মানে আইন হিসাবে আমরা সবসময় এটাকেই মানবো, সংবিধানে যা বলা আছে সেই অনুসারে আমরা ডিসিশন নিব। সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ পরিবর্তন সহজযোগ্য নয়, মানে সংবিধানকে যদি বারবার পরিবর্তন করা যায় তাইলে যে সরকার আসবে সেই সরকার নিজের সুবিধার জন্য এটাকে চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ, এটা রক্ষা করা হয় আর্টিকেল 7B দিয়ে, মানে আর্টিকেল হচ্ছে 7 মানে অনুচ্ছেদ 7 খ দিয়ে এটাকে রক্ষা করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলতে মূল ভিত্তি। হ্যাঁ, যে এই সংবিধানের কিছু মূল ভিত্তি আছে সেগুলো কখনোই চেঞ্জ করা যাবে না। যদি কেউ কখনো এইগুলোতে হাত দেয়, এগুলো চেঞ্জ করার ট্রাই করে, তাহলে সংবিধানের গ্রহণযোগ্যতা হারায়া যাবে। আর একটা দেশের সংবিধানের গ্রহণযোগ্যতা হারানো মানে ওই দেশের পুরো ল সিস্টেম বা আইন সিস্টেম ফল করে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওকে, তো সেই কথাটাই এখানে বলা আছে যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। কেন পরিবর্তন করা যায় না? কারণ এর বেসিক স্ট্রাকচারে কিছু নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলা কখনোই পাল্টানো যাবে না। ওকে, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানে দেখো 11টি সংশোধনী সহ 12টি অধ্যায় বা ভাগ আছে, চ্যাপ্টার আছে, এবং 153টি সংশোধনী বা অনুচ্ছেদ রয়েছে। তো তোমরা এই দুইটা সংশোধনী গুলা পরীক্ষাতে আসে না, ডিরেক্ট এগুলাই আসে। হ্যাঁ, যে বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় বা ভাগ আছে। তো তোমরা যদি এই সংবিধানটা খেয়াল করো, দেখো তো এইখানে যে কথাগুলো বলা হয়েছে, আরে কই গেল, বাপরে ইংলিশ হয়ে গেছে। দেখো এইখানে কি কথাটা বলা আছে সেটাই দেখো সংবিধানে বলা আছে। সংবিধানটা দেখো তো কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? এটা দিয়ে শুরু হয়েছে। এখন সেই কথাটাই এখানে লেখা আছে। তো যখন তোমরা দেখে দেখে বুঝবা তাইলে তোমরা মজা পাবা। দেখো কি বলা আছে, এই যে সংবিধানের প্রস্তাবনায়, মানে প্রস্তাবনা বলতে একদম শুরুতে, প্রস্তাবনা মানে একদম প্রস্তাব করা হয় কি, মানে বিষয়টা কি বোঝায়? কোন একটা শুরুতে তুমি কোনো কিছু বলতেছো, এটা দিয়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তার মানে এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। ওকে, তারপরে আমরা কি দেখলাম? এই সংবিধানের ভাগ কতগুলা, মানে হচ্ছে এই অধ্যায় কতগুলা। হ্যাঁ, আমরা দেখি এই যে এইখানে দেখো, এইখানে দেখো, এই যে প্রথম ভাগ মানে একটা অধ্যায়, এই যে একটা অধ্যায়, দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা। হ্যাঁ, চারটা চারটা, এই যে পাঁচটা, পঞ্চম ভাগ। তারপরে এরকম করে যদি তুমি লাস্টে যাও দেখবা কত আছে। পঞ্চম, ষষ্ঠ, 11, 11 আর একটা হইলো তফসিল, তফসিল একটা অংশ, 12। টোটাল কয়টা অংশ আছে দেখো, এই যে 11, আর এই যে সংশোধনী ওইটা বাদ, মানে সংশোধনী গুলো একটা আলাদাতে করা হয়। তো এই যে 11টা টোটাল দেখো কয়টি, বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় বা ভাগ আছে। তার মানে দেখো এই যে 11 থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে 11 বিভাগ, বুঝতে পারছো? তাইলে কখনো আর কি এগুলো ভুলে যাবা? কখনোই ভুলে যাওয়ার কথা না। ঠিক আছে, যে কয়টা ভাগ আছে এগুলো আমরা নর্মালি একদম সংবিধান থেকে দেখে ফেললাম, 11টা ভাগ আছে। ওকে, সো এই কথাগুলো এখানে বলা হয়েছে। ওকে, 11টা ভাগ আছে। এখন দেখো কি বলা আছে, সংবিধানে 153টি কি আছে? অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ বলতে এটাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল। দেখো এই যে 100 কয়টা? 53টা। এই যে দেখো 153টা। ওকে, এই 153টাই আমাদের অধিকার, সংবিধান কিভাবে টিকে থাকবে এইগুলা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে। ওকে, তার মানে এই জিনিসগুলা কিন্তু দেখে দেখে শেখার জিনিস, মুখস্থ করার জিনিস না। ওকে, দেখে দেখেই তোমাকে এই জিনিসগুলা শিখতে হবে। ওকে, তাহলে দেখো এইখানে প্রস্তাবনা কয়টি আমরা তো দেখছি। হ্যাঁ, প্রস্তাবনা বাংলাদেশের সংবিধানে ওই একটাই, প্রথমটা। তারপরে এখন আমরা ওই ধীরে ধীরে এইগুলা এক এক করে শিখবো। ওকে, এক এক করে আমরা শিখবো। তো দেখো এইখান থেকে আমরা এগুলা পড়বো না, আমরা মেইন সংবিধান থেকে দেখবো কি কি বলা আছে। দেখো তো দেখি, সংবিধানের 2 ক অনুচ্ছেদ, মানে এইখানে যেগুলো দেওয়া আছে জাস্ট সেগুলাই পড়বো। 2 ক, 3 নম্বর অনুচ্ছেদ, 4 নম্বর অনুচ্ছেদ, এইগুলাতে আসলে কি কি আছে, মানে 2 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত কি আছে এবং সংবিধানের নাম কি কি, এইগুলো আমরা দেখবো 1 থেকে 7-এর মধ্যে। তো আসো একদম যদি আমি প্রথমের দিকে চলে যাই, একদম যদি প্রথমে চলে যাই, দেখো এইখানে দেখো কি বলা আছে, কি বলা আছে সংবিধানটা, কি বলা আছে দেখো। এই যে প্রস্তাবনা অংশ হইলে একটা, আমরা যেটা দেখলাম। হ্যাঁ, প্রশ্ন এই যে এটা হইলো প্রস্তাবনা অংশ, প্রস্তাবনা অংশ হইলে একটি। ওকে, এটা হইলো এই যে এটা পুরোটা প্রস্তাবনা অংশ। ওকে, তো প্রস্তাবনা অংশের পরে আমরা আসি। তো প্রথম ভাগের মধ্যে 2 কতে দেখো তো কি আছে, রাষ্ট্রধর্ম সম্পর্কে বলা আছে। 3 কি আছে, রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে। 4 আছে জাতীয় কি বলে সঙ্গীত, পতাকা এবং প্রতীক। মানে তুমি যদি এগুলাতে ক্লিক দাও, হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে এইটা সম্পর্কে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি কি হবে। হ্যাঁ, এগুলো সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, মধ্য, খ্রিস্টান সবাই হচ্ছে রাষ্ট্র ধর্মের সমমর্যাদা বা সম অধিকার পাবে। তারা কি আদৌ পায়? এটা হইলো একটা প্রশ্ন। এটা গেল এখানকার বিষয়। তারপরে কি দেখো এখানে রাষ্ট্রভাষা কি, রাষ্ট্রভাষা হবে বাংলা, এগুলো ডিটেলস লেখা আছে। তো সেই জিনিসগুলাই তোমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, সেই জিনিসগুলাই তোমাদের পরীক্ষাতে আসে যে 2 কতে কি আছে, 3 কি আছে এবং 4 কি কি আছে। তো আমরা এইগুলাই দেখি। দেখো 2 কতে কি বলা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মের সমান অধিকারের কথা বলা আছে।
3 নম্বর কি রাষ্ট্রভাষা বাংলা, 4 নম্বর কি দেখো জাতীয় প্রতীক, এগুলা সম্পর্কে বলা আছে। এবং জাতীয় সঙ্গীত বা জাতীয় প্রতীকে যে জাতীয় জিনিস যেগুলো হবে, জাতীয় সঙ্গীত কি হবে, আমার সোনার বাংলা, এগুলা উল্লেখ করা আছে। হ্যাঁ, তুমি যদি এগুলার ভিতরে ঢোকো তাহলে বুঝতে পারবা। এই যে এটার মধ্যে যদি ঢোকো লিখে দেওয়া আছে, একদম একদম স্পেসিফিক করে লেখা আছে। হ্যাঁ, এই যে এইভাবে দেখো যে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 চরণ, ঠিক আছে? এগুলাই তোমাদের পরীক্ষাতে দেয়, একদম সরাসরি এখান থেকেই দিয়ে দেয়। ওকে, তারপরে এই যে জাতীয় কি বলে পতাকা কেমন হবে, জাতীয় প্রতীক আমাদের কি থাকে, এই যে এই যে এই যে এই জায়গা থেকেই তোমাদের এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? এই জায়গা থেকেই তোমাদের এই টাইপের প্রশ্নগুলা চলে আসে, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের সংবিধানের প্রথম মানে ইম্পর্টেন্ট জিনিসগুলা নিয়ে। ওকে, তো এই যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, সেগুলো তোমরা পড়বে। এখন দেখো এই যে 5 নম্বর অনুচ্ছেদ, 5 নম্বর অনুচ্ছেদ 7-এর 1 নম্বর এবং 7-এর খ, সেটাতে কি আছে তাইলে আমরা দেখি 5 নম্বরে কি আছে, এইখান থেকে আমরা শিখবো। ওকে, 5 নম্বরে বলা আছে দেখো কি রাজধানী সম্পর্কে। ওকে, কি সম্পর্কে? রাজধানী সম্পর্কে, যে রাজধানী কি হবে না হবে। তারপরে কি দেখো 7-এর ক, সংবিধান বাতিল এবং স্থগিত ইত্যাদি অপরাধ, মানে সংবিধান তুমি বাতিল করতে পারবা না, সংবিধান স্থগিত করতে পারবা না, এগুলা করা এক ধরনের অপরাধ। তারপরে কি দেখো এই যে 7-এর বি, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় আর্টিকেল 7B। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, এটা নিয়ে অনেক প্রশ্ন চলে আসে। হ্যাঁ, কি বলা আছে? সংবিধানের মৌলিক বিধানসমূহ কি করা যাবে না, সংশোধন করা যাবে না। মৌলিক বিধানসমূহ কি বলা আছে এটা একটু পড়ো, যে সংবিধানের 142-এ যাহা কিছুই থাকুক না কেন, মানে 42-এ এইটার নিয়ে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, রিট নিয়ে কথাবার্তা আছে। যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবনা মানে ওই যে প্রথমের অংশ যেটা আমরা দেখলাম, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ 9-এর ক বর্ণিত অনুচ্ছেদ সমূহ বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং দশম ভাগের 150 নম্বর অনুচ্ছেদ সহ সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদের বিধানবলী কি করা যাবে না, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন এবং রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংযোজন বা সংশোধন কিচ্ছু করা যাবে না। মানে এইখানে যেগুলার কথা বলে দেওয়া আছে, এই জিনিসগুলা যে গভর্নমেন্টেই আসুক না কেন বা যাই আসুক না কেন, কেউ কখনো চেঞ্জ করতে পারবে না। এটাই হইলো সংবিধানকে বাঁচায় রাখবে। কারণ এইখানে জিনিসগুলা যদি তুমি কেউ কোনোভাবে চেঞ্জ করো, তাহলে আইনের ভ্যালিডিটি নষ্ট হবে, তোমার বায়াসনেস তৈরি হবে। যে কোনো একটা গভর্নমেন্ট এসে ওইটা নিজের মতো করে করতে পারবে যদি এই কয়েকটাকে তারা চেঞ্জ করতে পারে। এই জন্য এটা এখানে বদ্ধ করে দিয়েছে যে এগুলা তোমার যে লেভেলেরই ফিলোসফি আসুক না কেন, যত বছরই চলে যাক না কেন, পৃথিবী যতদিন আছে এই জিনিসগুলা চেঞ্জ করা যাবে না। এই জন্য বলা হয় সংবিধানের মৌলিক বিষয় এগুলাকে, এবং এই মৌলিক বিষয়গুলা সংশোধন অযোগ্য, মানে সংশোধন করা যাবে না। এবং এটা কিসের অনুসারে? 7-এর খ অনুসারে। ওকে, সো এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষাতে সবচাইতে বেশিবার এই প্রশ্নটাই করা হয়, ঠিক আছে? সবচাইতে এই প্রশ্নটাই তোমাদের বেশিবার করা হয়। এখন আমি তোমাদেরকে এইরকম করে সবগুলা জিনিস দেখায় দিব যে কোন কোনগুলা তোমরা হচ্ছে পড়বা। ওকে, এইখান থেকে যে এগুলা তো আমরা জানি বাংলাদেশ, তারপরে হচ্ছে এই যে 7-এর খ, এই যে 41তম BCS এটা চলে আসছে 7B, যে কোনটা হচ্ছে মৌলিকভাবে পরিবর্তনযোগ্য নয়। ওকে, কেন এগুলো আসে? কারণ এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা তো লগুলা পড়ছি, এই জন্য আমরা জানি যে আসলে কোনগুলা বেশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো নর্মালি যেগুলা পরীক্ষাতে আসতে পারে ওইগুলা তোমরা পড়বা। তো এইখান থেকে দেখো এই যে মূলনীতির নিয়ে হচ্ছে যেগুলা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, এই 4টা। এখন এইগুলা কোথায় কোথায় বলা আছে সবগুলা দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে এই যে এইখানে দেখো 11 নম্বর অনুচ্ছেদ, হ্যাঁ, কি বলা আছে সেগুলাও লিখে দেওয়া আছে, এইখান থেকে তোমরা পড়বা। অথবা ওই মানে ইয়াতে গিয়ে লিখবা হচ্ছে কনস্টিটিউশন লিখে সার্চ করবা, বা এরকম করে লিখবা বাংলাদেশের সংবিধান, তাহলে পিডিএফটা চলে আসবে। তো নর্মালি তোমরা এইখান থেকেও পড়তে পারো, দেখে দেখেও পড়তে পারো। যখন দেখে দেখে পড়বা তখন তোমাদের বেশি টাইম মানে বেশিক্ষণ মাথায় থাকবে, এক এক করে পড়তে গেলে মাথায় থাকবে না। তো আমি যে স্টাইলটা শিখাই দিলাম ওইভাবে দেখো 11 নম্বর অনুচ্ছেদ, তারপরে এই যে 8 নম্বর অনুচ্ছেদ, এগুলো পড়বা। ওকে, তারপরে দেখো এই যে 16 নম্বর অনুচ্ছেদ, 11 নম্বর, 17 নম্বর, 18-র ক, 15, 19-এর 1, 19-এর 3, 20, এই যেগুলা বলা আছে সবগুলাই পড়বা। তারপরে দেখো 21, আমি এগুলো দাগায় দিচ্ছি, জাস্ট এগুলা কোথায় কি আছে এই জিনিসগুলো মনে রাখবা, কারণ যেগুলো দাগায় দিচ্ছি এগুলার বাইরে তোমাদের আর কখনো পরীক্ষাটা আসবে না। তারপরে 21-এর 2, তারপরে 22 নম্বর, 23 নম্বর, 25, তারপরে কোন ভাগে কি বলা আছে, দ্বিতীয় ভাগে স্পেসিফিক কি বলা আছে, 23-এর কতে কি বলা আছে, প্রত্যেকটাই তোমরা এগুলা পড়বা। ওকে, এগুলো আমরা এক এক করে দেখবো, প্রত্যেকটাই এভাবে দেখবো সংবিধানে। তারপরে দেখো আর্টিকেল 26, 27, হ্যাঁ, 31 এগুলা, তারপরে হচ্ছে যে 28 খ, 32, হ্যাঁ, এগুলা কি আছে। তৃতীয় ভাগে এইটা সব থেকে বেশি প্রশ্ন আসে, তৃতীয় ভাগে কি নিয়ে কথা বলা হয়েছে, মানুষের মৌলিক অধিকার গুলা নিয়ে কথা বলা হয়েছে, যেমন চাকরির অধিকার, তারপরে বাক স্বাধীনতা, হ্যাঁ, চিন্তার অধিকার। এটা মজার প্রশ্ন আছে, হ্যাঁ, কোথায় 39-এ মনে হয়, 38, 39-এ কোথায়, এই যে এইটা
এটা খুবই একটা মজার প্রশ্ন। আমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, মানে আমাদের ভার্সিটিতে যখন পরীক্ষা হয়েছে তখন এই প্রশ্নটা থেকে প্রশ্ন করা হয়েছিল এইভাবে, যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের এততে বলা আছে। এখন একটা প্রশ্ন হইলো এই জায়গাতে, যে তুমি চিন্তা করবা, হ্যাঁ, সেইটা নিয়ে আবার বলা লাগবে কি? আমি তো চিন্তা করতেছি, আমার চিন্তা করলে তো পাপ নাই, চিন্তা করলে তো আমার কোনো শাস্তিও নাই, সেটা আবার অধিকারের কি আছে? হ্যাঁ, মানে বা তুমি যদি এমন কি হয় যে ধরো তুমি চিন্তা করতেছো যে তুমি হচ্ছে এখন লেমন জুস খাবা, এই চিন্তা করার কারণে তোমাকে কেউ শাস্তি দিচ্ছে, বা ধরো তুমি চিন্তা করলা যে আমি ডক্টর ইউনূসকে মেরে দিয়ে আসবো, বা ধরো চিন্তা করলা শেখ হাসিনাকে আমি মেরে দিয়ে আসবো, হ্যাঁ, এখন তুমি এই দুইজন ব্যক্তিকে চিন্তা করলা, তোমার কি চিন্তা করার কারণে কেউ তোমাকে কি এসে এই মেরে দেওয়ার কারণে মেরে দেওয়ার শাস্তি দিবে, ফাঁসি দিবে? দিবে না। চিন্তার অধিকার এটা এমনিতে আমাদের স্বভাবগত জন্মগত অধিকার, এটা আবার লেখার কি আছে? তাও আবার আলাদা অনুচ্ছেদ করে দিয়ে, আর্টিকেল করে দিয়ে, যে 39 আর্টিকেলে বলা আছে যে মানুষের চিন্তা করার অধিকার দিতে হবে, হ্যাঁ, চিন্তা করার স্বাধীনতা থাকতে হবে। এটা কেন বলা আছে? এইটাই আমাদের প্রশ্ন আসছিল, যে কেন আসলে চিন্তাটাই কেন? হ্যাঁ, চিন্তার আবার কেমনে, চিন্তাকে মানুষ কেমনে আটকাইতে পারে? যে জিনিসটা আটকাইতে পারে না সেই জিনিসকে আবার লতে কি বলে দেওয়া আছে যে মানুষ চিন্তা করতে পারবে? না বলে দিলেও তো মানুষ চিন্তা করতে পারতো, কেন এটা বলে দেওয়া আছে? ব্যাপারটা হইলো এটা, অ্যান্সারটা এরকম হবে যে তুমি যখন চিন্তা করবা, হ্যাঁ, তুমি যখন চিন্তা করবা ওই চিন্তাটা কোনো একটা সময়ে তোমার রিয়েল কাজে পরিণত হবে। হ্যাঁ, এই জন্য স্পেসিফিক ভাবে চিন্তা মানুষ যাতে স্বাধীনভাবে করতে পারে, এই স্বাধীনতাটা মানুষকে তৈরি করে দিতে হবে। যেমন ধরো তুমি যখন ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে তুমি চাইলেও লিখতে পারতা না। কেন পাইতা না? কারণ তুমি জানো, তুমি ধরো কোনো একটা ভার্সিটির টিচার, তুমি জানো তুমি যদি লেখো তোমার চাকরি চলে যাবে, তোমার ফ্যামিলি পথে বসে যাবে, তো তুমি লিখতে পারবে না। ওই যে চিন্তার একটা স্বাধীনতা, যে তুমি তখন ভাবো যে না, আমি এসব চিন্তাই করব না, আমি এসব নিয়ে লেখালেখি করব না। হ্যাঁ, যেমন ধরো সাইম সুবাহান আনভির ওই হত্যা মামলা নিয়ে, মুনিয়া এন্ড সাইম সুবাহান আনভির, কেউ কিছু চিন্তা করতে পারে না, লিখতে পারে না। কেন পারে না? কারণ জানে এটা নিয়ে আমি যদি কথা বলি, এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাইলে আমাদের প্রবলেম আছে। তোমরা তো সবাই জানো, মানে নর্মাল হিসাবে, যে সে আসলে দোষী, হ্যাঁ, কিন্তু আদালতে কেন প্রমাণ হয় নাই, কেন এটা নিয়ে আর কথা হয় নাই? তো এই যে চিন্তার যে স্বাধীনতা, এইটা যাতে আমরা পাই, এটা সংবিধানের 39-এ বলা আছে, বাট আমরা এই জিনিসটা পাই না। ঠিক আছে, বাট আমরা এই জিনিসটা কি পাই না? এটা কি পাই? এটা আমরা কখনোই পাই না। তো এই হইলো বিষয়। তারপরে দেখো যে 40, এই যে যেগুলো আছে এখানে 47-এ কোথায় কি বলা আছে, প্রত্যেকটাই এখানে দেওয়া আছে একদম সুন্দর করে করে। তোমরা এখান থেকে এগুলা খুঁজে পাবা, হ্যাঁ, এগুলা খুঁজে পাবা, এগুলা প্রত্যেকটাই পড়বা, যেগুলো আমি বলছি। হ্যাঁ, এই যে 55 সবগুলা এখানে দেওয়া আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। এই যে 61, এগুলা প্রত্যেকটাই যা যা আছে, যেমনি আছে সেগুলাকে পড়বা। এগুলা প্রতিটা পরীক্ষাতে আসা, তোমার কিছু করার নাই, তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, এগুলা এই যে 5ম ভাগে কি বলা আছে, 65-তে কি বলা আছে, এগুলা। হ্যাঁ, তারপরে কতদিনের মধ্যে এই যে এগুলা ফ্লোর ক্রসিং কি, যে নিজ দলের বাইরে গিয়ে অন্য দলে ভোট দেওয়া, ফ্লোর ক্রসিং করলে কি হয়, হ্যাঁ, এগুলা দেয়া আছে এগুলা। তারপরে জাতিসংসদে এত পাশে, মানে 50% +1, মানে 50% ভোট হওয়ার পরে যদি একজন কোনো একটা ভোট দেয়, তাইলে সেটা আইন পাশ হয়ে যায়। এগুলো দেয়া আছে, এগুলা বেসিক তথ্য এখানে দেয়া আছে, সবগুলো আলাদা আলাদা করে। এই দেখো, এগুলা জাহাঙ্গীরনগরের প্রশ্ন চলে আসছে। সংবিধানের কোথায় হচ্ছে আইনসভা সংক্রান্ত বলা আছে 5ম ভাগে, এগুলা। ঠিক আছে, তারপরে দেখো এই যে 6ষ্ঠ ভাগে কোথায় কি, হ্যাঁ, 94-এ কি আছে। ঠিক আছে, এগুলা কার বয়স কত, ওই যে আসে না যে বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার ইয়াতে থাকতে পারবে, এমন টাইপের প্রশ্ন, সেগুলা এখান থেকে সবগুলাই তোমরা পাবা। ঠিক আছে, এগুলা সবগুলাই তোমরা এখান থেকে পাবা, এগুলা প্রত্যেকটাই দেখে নিবা, এগুলা প্রত্যেকটাই দেখবা। মানে যা যা আছে আমি তোমাদের জন্য কষ্ট করে করে সবগুলাকে খুঁজে বের করে করে দিছি। এখন কাজ হইলো তোমার মুখস্থ করা, তাছাড়া আর কোনো কাজ নাই এইখান থেকে। হ্যাঁ, যে কোনগুলা তোমাদের পড়তে হবে, এগুলা কোনগুলা পড়তে হবে, হ্যাঁ, সবগুলাই এখান থেকে পড়বা, সবগুলা গোছানো আছে। তুমি যদি লিস্ট করো দেখবা তোমার 4 পেজ হবে হাইস্ট, লিখে লিখে যদি ইয়াও করো 4 পেজ হবে। 187 কি আছে, এগুলা যাতে করে চোখ বন্ধ করে, মানে 153টার মধ্যে তোমাকে ধরো কমপক্ষে 70 থেকে 80টার মতো মুখস্থ করতে হবে। তোমাকে অনেকে দেখায় দিবে 10টা 15টা, হ্যাঁ, ওগুলা করার কোনো দরকার নেই। ঠিক আছে, যেগুলো বারবার পরীক্ষাতে আসছে সেগুলোর প্রুফ হলো এইখানেই, তুমি নিচে দেখতে পাচ্ছ। এই জন্য 70 থেকে 80টা অনুচ্ছেদ তোমার মুখস্থ করতে হবে। তাইলে মনে করো 70 থেকে 80 লাইন, হ্যাঁ, মূল কি ওয়ার্ডটা মনে রাখবা। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস শেখায় দিই, ধরো এখানে বলা আছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠনের কথা 137-এ বলা আছে। এখন তুমি এইরকম করে লিখবা 137 কর্ম কমিশন, মানে একটা করে অনুচ্ছেদ, একটা করে ওয়ার্ড, এইভাবে লিখতে হয়। আমরা নিজেরা এইভাবে ল মুখস্থ করি, যেগুলা কমপ্লেক্স জিনিস। তুমি লতে পড়তে গেলে তোমার এগুলা তো খুবই সহজ জিনিস, মানে
তোমার তো ধরো 137 এটা বলা আছে, এখন এইটা কেন বলা আছে, এইটার ব্যাখ্যা সহকারে এইটা নিয়ে কোনো কেস আছে কিনা সেইগুলা নিয়ে তোমার লতে পড়া লাগবে। হ্যাঁ, এবং সেই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখতে হবে। তোমাকে যদি এরকম করে বলা হয় যে ধরো 498 নম্বর সেকশনের সেকশন 498 ধরো সিআরপিসিতে কি বলা আছে সেইটা তুমি ওই এরকম করে আমাদের প্রশ্ন আসে যে সেকশন 498 যা বলা আছে ইংলিশে, ধরো ইংলিশে সব প্রশ্ন আসে, যা বলা আছে সেইটা তুমি একটা এই ধরো ইথিওপিয়ার একটা কেস আছে সেইটার অ্যাঙ্গেলে ব্যাখ্যা করো, তাইলে বোঝো। অনেক সময় এইভাবে স্পেসিফিক করে দেয়, ধরো এরকম বলা আছে, ধরো 45-এর ডিতে, হ্যাঁ 45-এর ডিতে যেটা বলা আছে সেটা আমাদের সংবিধান বিরোধী কিনা ব্যাখ্যা করো। সো এইরকম করে মনে রাখতে হয়। তো এইখানে তো মাত্র 80 লাইন 85 লাইন, মানে তোমার লতে পড়তে গেলে কি লেভেলের যে মুখস্থ শক্তি হইতে হবে তোমার কোনো আইডিয়াই নাই। মানে তোমার কোনো আইডিয়াই নাই যে তুমি লতে পড়তে গেলে কত হাজার হাজার আইন তোমাকে মুখস্থ জানতে হবে, মানে তোমার কি লেভেলের মুখস্থ শক্তি হইতে হবে তোমার কোনো আইডিয়াই নাই। অ্যাডমিশনে তুমি কি পড়ছো, অ্যাডমিশনে 1%ও পড়ো নাই, যখন তুমি লতে পড়বা 99% মুখস্থ অংশ তোমার বাকি আছে। ঠিক আছে, ভয় দেখাচ্ছি না, বাস্তব কথা বলতেছি, এই হইলো বিষয়। তাইলে বলতে পারো যে ভাই লতে কেউ কি পড়ে না, পড়ে। হ্যাঁ, লতে পড়ে কি বলি, হ্যাঁ মানে অনেকে খুব ভালো করে, মানে তাদের 4 বছরে কিছু থাকে না, ওই যে বলে না ভার্সিটি লাইফ চিল, একদম বন্ধু বান্ধবের সাথে উঠতেছি গান গাইতেছি, তাদের লাইফ ওই রকম হয় না। তাদের লাইফ খুবই সাদাসিধা হয়, ক্লাস বেডরুম টেবিল ক্লাস বেডরুম টেবিল শেষ, তার লাইফ 5 বছর এইভাবে চলে যায়। ঠিক আছে, যারা খুব ভালো করে, বিশেষ করে যারা জাজ হয়। ঠিক আছে, এই হইল বিষয়। তো যাই হোক, এগুলা তোমরা একটু করে দেখবা। ওকে, এই যে এগুলা এই যে এটা আসতে পারে 441-এ হচ্ছে কি জরুরি অবস্থার কথা বলা আছে, খালি লিখে রাখবা 441-এর কথে কি জরুরি অবস্থা, এবং এটা কতদিন হইতে পারে, 120 দিন, হ্যাঁ 4 মাস এটা হইতে পারে। জরুরি অবস্থা কি, কিন্তু মৌলিক কি বলে, জরুরি আইন হচ্ছে মৌলিক অধিকার রহিত করে। হ্যাঁ, মৌলিক অধিকার এগুলাকে বাধাপ্রাপ্ত করে। কারণ কি জানো, এগুলা টাইপেরই কমপ্লেক্স প্রশ্ন আসে, সেগুলো তোমাদের এইখানে এমসিকিউ আকারে দেওয়া হয়। এটা আমাদের ব্যাখ্যা আসে যে জরুরি আইন মৌলিক অধিকারকে কিভাবে মানে বাধাগ্রস্ত করে। দেখো, মৌলিক অধিকার মানে কি, চলাফেরার অধিকার, কথা বলার অধিকার। যখন জরুরি অবস্থা চালু করা হয়, ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি হইলো, জরুরি অবস্থা চালু করা হইলো, হ্যাঁ 144 ধারায় মনে করো ধারা লাগাই দেওয়া হইলো যে এইখানে আসা যাবে না। তো এই জরুরি অবস্থা যখন দেখে চালু হবে, তখন তুমি বের হইতে পারবা না, কথা বলতে পারবা না, তো এইগুলা মৌলিক অধিকারকে নষ্ট করে। সো এইগুলা এইভাবে ব্যাখ্যা করা যায়। ওকে, সো যাই হোক না কেন, এগুলা তোমরা একটু করে পড়বা, এগুলা পড়বা। ওকে, এগুলা পড়বা। এই যে সেম ভাবে যে এখানে কি কি বলা আছে, হ্যাঁ এগুলা সবগুলাই সুন্দর করে করে দেখবা। এখান থেকে আমরা এই যে এগুলা 43, 45, 50, 52 ধারায় কি বলা আছে, হ্যাঁ তো এইটা হইলো আমাদের সংবিধানের শেষ। সংবিধান কিভাবে পড়তে হয় এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখন দেখো, এই যে তফসিল গুলাও আছে, যে সংবিধানের মোট 7টা তফসিল আছে, এগুলাতে কোথায় কি বলা আছে, হ্যাঁ সেগুলা সবকিছু এখানে দেওয়া আছে। এগুলা দেওয়া আছে যে এইখানে বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কে, রাষ্ট্রপতি, এই প্রশ্নগুলো এখানে তফসিলের মধ্যে দেওয়া আছে। এখন আমরা পড়বো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক পদগুলা কি কি এবং কারা কারা ছিল। এইগুলা অনেক সময় পরীক্ষাতে তোমাদের অনেক বেশি আসে। যেমন ধরো, এই যে সরকারের প্রধান আইন কর্মকর্তার নাম কি, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল কে ছিলেন প্রথম, এগুলো আসে। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি। তারপরে দেখো, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রধান কি বলে, নির্বাচন কমিশনার কে ছিলেন, হ্যাঁ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, বর্তমানে নাম কি, এগুলা তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। প্রথম নারী নির্বাচন কমিশনার কে, পাবলিক সার্ভেন্টের হচ্ছে পিএসসি এর পাবলিক সার্ভিস কমিশনের এটা কি টাইপের একটা সংস্থা, এগুলো একটা সাংবিধানিক সংস্থা। ঠিক আছে, এগুলো তোমাদের আসে। এই যে সরকারি কর্ম কমিশনের এখনকার নাম কি বা কার সাথে কানেক্টেড, এরা জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড, এই টাইপের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে, বজলুল করিম, এগুলো আসে। প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে তাহমিদা বেগম, এগুলো আসে। তারপরে বর্তমান চেয়ারম্যান কে, এই টাইপের প্রশ্নগুলা তোমাদের আসে। মহা হিসাব রক্ষকের হচ্ছে এটা কি টাইপের একটা, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তারপরে কি দেখো, এখানে মহা হিসাব নিরীক্ষক কে, এই সাংবিধানিক পদগুলার, হ্যাঁ এগুলা তোমাদের পরীক্ষাতে আসবে এবং এগুলাই আসে। এই যে এই টাইপের প্রশ্নগুলো আসে। দেখো, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি দমন কমিশন, এগুলা। এখন আমরা রাজনৈতিক দল সম্পর্কে একটু জানার ট্রাই করব। রাজনৈতিক দল বলতে কি বোঝানো হচ্ছে? গণতন্ত্রের প্রাণ বলা হয় কাকে? রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলই হইলো গণতন্ত্রের প্রাণ। হ্যাঁ, গণতন্ত্র
আছে মানে সেখানে কি রাজনৈতিক দল আছে, জনগণের মতগুলা তাদের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে প্রতিফলিত হয় বা তাদেরকে দিয়ে আমরা আমাদের মতগুলাকে পাবলিশ করি। তো বর্তমানে মোট দেখো 51টি দল রয়েছে, এগুলা চেঞ্জ হয়, তোমরা একটু করে দেখবা। ওকে, তারপরে 2008 সালে রাজনৈতিক দলের কি নিবন্ধন চালু করা হয় যে এটা সরকারিভাবে রাজনৈতিক দল কিনা। হ্যাঁ, এগুলো আওয়ামী লীগ করছে, এগুলো প্ল্যান করে করা হয়েছে অনেক কিছু, অনেক দলকে মানে কমপ্লেক্সের মধ্যে ফালানোর জন্য। কারণ যে কোনো কিছু নিবন্ধন করতে গেলে কিছু নিয়ম থাকে। হ্যাঁ, এখন সেই নিয়মগুলো যদি তোমার ক্রাইটেরিয়া ফিল আপ না করে তাইলে তোমাকে তারা দিবে না। হ্যাঁ, যেমন ধরো তুমি গণহত্যা চালাইছো, তোমাকে তো নিবন্ধন করা যাবে না। এখন এই অনুসারে কিন্তু নিবন্ধন বাতিল করে দেওয়া যাবে আওয়ামী লীগের। হ্যাঁ, তো এই হইলো বিষয়, নিজের জালে নিজেরাই আটকা পড়ে গেছে। তো এইখানে দেখো এই যে বিএনপি এর প্রতিষ্ঠাতাকে, প্রবর্তককে, এগুলা কিন্তু আসে। হ্যাঁ, বিএনপি এর পূর্ণরূপ কি, এখন এগুলো আসতে পারে। ঠিক আছে, দেখো গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে, এগুলো প্রশ্ন আসে। মুসলিম লীগ এগুলো আসবে না। রাজনৈতিক পরিক্রমা, হ্যাঁ মানে কত সাল থেকে কবে কি শুরু হয়, এই যে 73 সাল থেকে 75-75-এর আগ পর্যন্ত আর আসবে না। রাজনৈতিক পরিক্রমা ওগুলা আসবে না, এগুলা তোমাদের এখন পড়ার দরকার নেই, বাদ দিয়ে দিতে পারো, এগুলো আসবে না। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। আর এখন আমরা আর একটা জিনিস ছোট্ট করে পড়বো, সেটা হলো কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝানো হয়? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় স্বার্থান্বেষী গোষ্ঠী। ওকে, দেখো সরকারের নীতি প্রণয়নে প্রভাব সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এদেরকে কি বলা হয়? সুশীল সমাজও বলা হয়। মানে যারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদেরকে সুশীলও বলা হয়। ওকে, দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিছু কিছু উদাহরণ দেখো, পুঁজিপতি, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, এগুলা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে পরিচালিত হয়। ওকে, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে ধরো মুনিয়া হত্যা মামলা নিয়ে কেন কথাবার্তা হচ্ছে না, কারণ এটার সাথে একজন শিল্পপতি যিনি একটা বাংলাদেশের ব্যাপক ইকোনমিকের কন্ট্রিবিউশন রাখে, তার একটা ইনভলভমেন্ট আছে। তো এইগুলা হচ্ছে এখানকার বিষয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, আলমন্ড, তারপরে পাওয়েল, এগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে কি বলে, এগুলাকে কয়েক ভাগে ভাগ করছেন, এগুলো অনেক সময় আসে। ওকে, তো এই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সুশীল সমাজ বলতে কি বোঝায়? দেখো সুশীল সমাজ বলতে যে এরা হইলো শিক্ষিত। হ্যাঁ, মানে এখন সুশীল সমাজ বলতে কাকে আমরা বুঝি বলো দেখি? বামদেরকে। বাম বলতে তো বোঝো, তাই না? ওই যে কি নাম ওর, আরে ডাকসুর এবার বাম থেকে নির্বাচন করতেছে কে? ওই যে কিছুক্ষণ আগে আশিক ছেলেটা ছিল না, সে তো মনে করো বললো যে আমি ওই বামরে হারাইতে চাই। হ্যাঁ, ওর নাম কি বসু, নাম খেয়াল নাই আমার, তো তাকে হারাইতে চাই। তো বাম বলতে এখন এইসব সুশীল সমাজদেরকে বোঝানো হয়। মানে ওকে, যারা ধর্মকর্ম মানতে চায় না, হ্যাঁ মানে ধর্মের বাইরে গিয়ে তারা আসলে কাজ করতে চায়, তাদেরকে বোঝানো হয়। তো যাই হোক না কেন, সুশীল সমাজের কাজ সরকারকে নির্দেশনা দেওয়া, আইন সালিসি, এগুলা হচ্ছে একটা মানবাধিকার সংস্থা, এগুলা আছে। হ্যাঁ, মানবাধিকার সংস্থার মধ্যে একটা ব্লাস্ট সব থেকে ভালো কাজ করে, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, বিভিন্ন এই ধরনের মামলা আছে, ব্লাস্টের মামলা। এরা হচ্ছে প্রান্তিক জনগণদেরকে আইনি সুবিধা প্রদান করে। হ্যাঁ, আইনি সুবিধা, মনে করো তোমার টাকা পয়সা নাই, এলাকায় খুবই গরিব, হ্যাঁ কেস চালানোর মতো ইয়া নাই, তো এই কাজগুলা করে হচ্ছে ব্লাস্ট। আরো অনেক এরকম সংস্থা আছে। ওকে, আইনি সহায়তা তোমাদেরকে দেয়। এখানে কিছু কিছু পূর্ণরূপ দেওয়া আছে এমন টাইপের। হ্যাঁ, ওকে, এগুলা তোমাদের পুরোপুরি জিনিস। ওকে, এগুলা অনেক সময় আসে, যেমন সিপিডি এর পূর্ণরূপ কে ছবিতে আসছে, সেন্ট্রাল হচ্ছে পলিসি ডায়লগ। ওকে, সো এই টাইপের জিনিসগুলা তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো এইটাই আমাদের ক্লাস, এইটাই হইলো আমাদের শেষ। এখন কিছু কথা হইলো কি, তোমাদের মেইন কাজ হবে এই সংবিধানটা এখান থেকে পড়া, অথবা আমি যেগুলো দেখায় দিছি, হ্যাঁ প্রত্যেকটাই কোথায় কি আছে এই হেডলাইন গুলো মুখস্থ করা, তোমাদের ভিতরে জানতে হবে না। হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে আসবে এরকম ধরো 38-এ কি বলা আছে, এই যে 38-এ কি বলা আছে, সংগঠন করার স্বাধীনতা, এরকম আসবে যে সংবিধানে 38 নম্বর অনুচ্ছেদে কি, এগুলো থেকে একটা প্রশ্ন তোমরা পাবাই। ওকে, এই জন্য একটা প্রশ্ন যেহেতু পাবা, 80টার জন্য ধরো 80টা কথা মনে রাখবা, শব্দার্থ মতো করে মনে রাখবা, যে 37 সমান এরকম করে ধরো, এরকম 37 সমান হচ্ছে সমাবেশ, 38 সমান ধরো কি বলে সংগঠন, মানে এগুলো করার স্বাধীনতা, কি ওয়ার্ড দিয়ে এইভাবে মনে রাখবা, তাইলে দেখবা তোমাদের সব সময় অনেক বেশি মাথায় থাকবে। ওকে, দেওয়ার পরে তোমাদের কাজ হইলো এইগুলো পারো কিনা তা টেস্ট দেওয়া। কোথায় দিবা? এই নির্ভর.নেট সার্চ করবা, নির্ভর.নেট। হ্যাঁ, গুগলে এসে সার্চ করে এই যে এখানে মক পরীক্ষায় আসবা, আসার পরে দেখবা এই যে বাংলাদেশ বিষয়ে বলি, এগিয়ে যাবা, এইখানে দেখবা সংবিধান টপিক দেওয়া আছে, মানে তুমি যে টপিক পড়বা সেই টপিকে পরীক্ষা দিতে পারো কিনা। এই যে দেখো
সংবিধান শুরু হয়েছে। হ্যাঁ, সংবিধান কোথায় কি, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, মানে যা যা পড়ছো সাংবিধানিক প্রতিষ্ঠান পড়ে ধরো তুমি এগুলোর উপর পরীক্ষা দিবা, এখানে আসবা দেখবা সংবিধান নিয়ে প্রশ্ন চলে আসছে। এই যে দেখো একটা প্রশ্ন, সংবিধান রচনায় একমাত্র কে ছিলেন, বিরোধী দলীয় সদস্য কে ছিলেন, বা একমাত্র নারী কে ছিলেন, এইটা মৌলানা ভাসানীতে এটা প্রশ্ন চলে আসছে। সংবিধানে কোন অনুচ্ছেদে স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ আছে, যা কি বলো যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। তো এইভাবে পরীক্ষা দিয়ে যা ইচ্ছা তা দিয়ে এইখানে তুমি কি করবা, এইখানে তুমি ঠিকঠাক করে সাবমিট দিবা। যেমন ধরো এই যে আমি যেটা দিলাম, হ্যাঁ এই যে এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যার কারণে এটা এরকম কালার দেখাইছে, বা এগুলো আমি দাগাই না, এগুলো ব্যাখ্যা সহ চলে আসছে। হ্যাঁ, যে ব্যাখ্যা সহ তোমরা পাবা যে কেন আসলে এখানে বলা হয়েছে। তো আমাদের এই ওয়েবসাইটে প্রায় সবগুলা প্রশ্নেই আমরা ব্যাখ্যা অ্যাড করতেছি। হ্যাঁ, অলরেডি তোমাদের বাংলাদেশ অংশের প্রশ্নগুলাতে সবগুলাতে দেখো সবগুলা প্রশ্নের তোমরা এরকম ব্যাখ্যা পাবা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবা, এবং সেগুলা খুবই সুন্দর কালার ব্যাখ্যা, কালার করা ব্যাখ্যা পাবা যে কি জন্য এটা হইলো। সো এইটা তোমরা যদি পরীক্ষা দিতে চাও, ওকে, তোমাদের একটা কাজ, এই যে কোর্স কিনুন অপশনে আসবা, এসে এইটাকে, কোনটাকে, এই যে এইটাকে কিনবা মাত্র 120 টাকায়। দেখো এই যে 120 টাকায়, মাত্র 120 টাকায় তুমি 12 মাস এই সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ 120টা এবং আন্তর্জাতিক অংশের 120টা টপিক, অর্থাৎ 240টা টপিকে তুমি 1 বছর পরীক্ষা দিতে পারবা 120 টাকায় যদি তুমি কেনো। আমি তোমাকে যে সুবিধাটা দিলাম, এইভাবে তুমি মক টেস্ট গুলা দিতে পারবা। ওকে, তো এইভাবে এই ফিচারটা তোমাদের জন্য আছে, তোমরা এখান থেকে কিনতে পারো। আর তোমরা যারা চাও আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা, এই যে আমাদের একটা নতুন এক্সাম ব্যাচ শুরু হয়েছে। ওকে, তো এইটা হইলো ওয়েবসাইটের সকল ফিচার, রুটিন ভিত্তিক এক্সাম পাবা, এই যে মক টেস্ট হলো সকল সাবজেক্টের পাবা, এটা তো শুধু জিগের দেখাইলাম। তারপরে দেখো প্রশ্ন ব্যাংক টেস্ট, মানে বিগত যত বছরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সেগুলার প্রশ্ন ব্যাংক টেস্ট। তারপরে এই যে মডেল টেস্ট, এক্সামের সকল ফিচার তোমাদেরকে আমি প্রশ্ন ব্যাংক টেস্টটা দেখাই। এই যে প্রশ্ন ব্যাংকের মধ্যে যদি তুমি আসো, বি ইউনিটে যদি আসো, এইখানে ধরো তুমি কোন ইউনিটের পরীক্ষা দিবা, ধরো জাহাঙ্গীরনগর, এটা জবি জগন্নাথের প্রশ্ন আমরা এখনো অ্যাড করি নাই, লিখিত আছে। ধরো এই জাহাঙ্গীরনগরের প্রশ্নে পরীক্ষা দিবা, এখানে আসবা, কোন সালের পরীক্ষার প্রশ্ন দিবা, ধরো 17 সালের দিবা, এখানে আসলে এই যে 17 সালের 65টা প্রশ্ন চলে আসছে, এবং তুমি এগুলাকে দাগাইলে ব্যাখ্যা সহ অ্যান্সার পেয়ে যাবা। এই যে ব্যাখ্যা সহ অ্যান্সার পেয়ে যাবা, হ্যাঁ ব্যাখ্যা সহ প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবা। এইভাবে সবগুলা সার্ভিস যদি তোমরা নিতে চাও, জাস্ট এই নির্ভর.নেট এসে কোর্স কিনুন অপশন থেকে এই যে এটা 599 টাকায় কিনে ফেলো। অলরেডি 3 জন কিনে ফেলছে, আমরা কালকে থেকে এটা লঞ্চ করছি। ওকে, তো এটা তোমরা কেন ওয়েবসাইটে সকল অ্যাক্সেস পেয়ে যাবা, সকল অ্যাক্সেস 1 বছরের জন্য পেয়ে যাবা। তখন এইখানে যা কিছু আছে সবকিছুর টেস্ট তোমরা দিতে পারবা। হ্যাঁ, আবার এক্সাম ব্যাচের মধ্যে যদি তুমি আসো, রুটিন ভিত্তিক এক্সাম পাবা, সেটা আবার ভার্সিটি ভিত্তিক পাবা, প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা করে কত সুন্দর জিনিস এইখানে দেওয়া আছে। এইটাই তোমরা যারা যারা চাও কোর্সটা কিনতে পারো। আর পিডিএফটাও আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, সমস্যা নেই। তো এই ক্লাস হচ্ছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।